ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমরা বলি কথা, ইচ্ছে থাকলেই উপায় হয়, কিন্তু ইচ্ছে কজনের থাকে আর উপায় কজন খুঁজে বার করতে পারে। সেরকমই ইচ্ছে আর উপায়ের অদ্ভুত দুই প্রতিচ্ছবি নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আসলে সদিচ্ছা থাকলে একটা সরকার, প্রশাসন দুর্নীতির রদ করতে পারে, অপরাধীদের খুঁজে বার করতে পারে। আমরা কে না জানি, যদি সত্যি পুলিশ চায়, প্রশাসন চায়, তাহলে কবর থেকেও অপরাধী খুঁজে বার করা যায় না? এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা হতে পারে যদি এজেন্সি সঠিক কাজ করতে পারে বা এজেন্সিকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু গোটাটাই তো নির্ভর করে সদিচ্ছার ওপর। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে নেট ও নিটে দুর্নীতি। নেটেও জট, নিটেও জট, নেট নিটে জট, পরিষ্কার জট দেখতে পাওয়া যাচ্ছে। দুটো পরীক্ষায় আসলে পরিচালনা করে এনটিএ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটা স্বশাসিত সংস্থা, একটা অটোনোমাস বডি। কিন্তু যে কোনো অটোনোমাস বডি হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তার গায়ে যখন আঁচ লেগেছে, তখন রাতারাতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। নিটের ক্ষেত্রে হয়তো বুঝতে একটু সময় লেগেছিল, মামলা মোকদ্দমা হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং সেখানেও বলা হয়েছে কোর্ট যা বলবে সেটাই ফাইনাল। নেটের ক্ষেত্রে তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে নিজে থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আমরা বলছি না যে কোথা থেকে কার শেখা উচিত, কাকে দেখে কার কি করা উচিত, নো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দুর্নীতিটা দুর্নীতি, চুরিটা চুরি, চাকরি চুরি হলেও চুরি, রাস্তা চুরি হলেও চুরি, পরীক্ষা দুর্নীতি হলেও তা দুর্নীতি। এ রাজ্য করলেও দুর্নীতি, প্রতিবেশী রাজ্য করলেও দুর্নীতি, কেন্দ্রের শাসক দল করলেও দুর্নীতি। কেন্দ্রীয় সরকারও যদি থাকে সেটাও দুর্নীতিই হয়, রাজ্য সরকার করলে সেটা দুর্নীতিই হয়। দুর্নীতির কোনো আলাদা সংজ্ঞা হতে পারে না। রাজনীতিক বা রাজনৈতিক দলের সঙ্গে দুর্নীতির ডেফিনেশন দুমদাম করে পরিবর্তিত হতে পারে না। কিন্তু প্রশ্ন তখন ওঠে যখন কোনো একটা দুর্নীতি, কোনো একটা ক্রাইম হলে, অপরাধ হলে, জালিয়াতি হলে, যখন দেখা যায় কোথাও তদন্তকারী সংস্থা অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করছে এবং কয়েক সপ্তাহের মধ্যে, কয়েক দিনের মধ্যে সেই এন্টায়ার স্ক্যামের যে মাথা, যে চাই, সে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন জানতে মন চায়। তখন এক রাজ্যের মানুষ যারা দীর্ঘ বছর ধরে দেখেছে একটা শ্রেণীর, একটা নতুন একটা প্রজন্মের চাকরি চুরি গেছে, রাস্তায় বসে থেকেছে, ধর্ণা দিয়েছে, অনশন করেছে, তখন জানতে মন চায়। এতবার ধরে চিৎকার করে করে সবাই জিজ্ঞাসা করেছে দুর্নীতির মাথা কবে অ্যারেস্ট হবে। তদন্ত তো চলছে, সিবিআইও এসছে, ইডিও এসছে, দুর্নীতির চাই কবে গারদে ঢুকবে সবাই জানতে চায়, সবাই প্রশ্ন করে। এত বড় যখন দুর্নীতি হলো নিটে, সঙ্গে সঙ্গে কয়েক সপ্তাহ পেরোতে না পেরোতে যখন মাথার সন্ধান করে ফেলে কেন্দ্র তদন্তকারী এজেন্সি, তখন রাজ্যের ক্ষেত্রে কি হয়? রাজ্যের ক্ষেত্রে কোথায় যায় চাই, কোথায় যায় মাথা? মেজো সেজো, রাঙা ছোট বিভিন্ন জায়গাতে কেন্দ্র এজেন্সি ঘুরে ঘুরে বেড়ায়। কারোর কণ্ঠস্বর অনির্দিষ্টকালের জন্য গায়েব হয়ে যায়, আবার ফিরেও আসে, আবার সেটা টেস্টিং এর জন্য চলেও যায়, কিন্তু রেজাল্ট আসে না। ভোট আসে, ভোটের রেজাল্ট আসে, কিন্তু এই সমস্ত দুর্নীতির মাথার নাম আসে না, তদন্ত শেষ হয় না। কেন? এটা তো হতে পারে না। একটা এজেন্সি এক এক রাজ্যে তার এক এক রকমের ফাংশন, রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না, কেন্দ্রের ক্ষেত্রে এত বড় দুর্নীতির সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তদন্তের শেষ পর্যন্ত পৌঁছে যাওয়া গেল। কেন হয়? এই কেন হয় এর খোঁজটাই আজকে করব সোজাসুজি। কারণ আসলে কোনো কিছুই আপনি আপ হয় না। যেরকম এক হাতে তালি বাজে না, সেরকম আপনি আপ কোনো দুর্নীতি অটোমেটিক্যালি শেষ হয়ে যায় না।
এটা এমন নয় কি মোমবাতি জ্বালিয়ে দিলাম শেষ আস্তে আস্তে নিভে যাবে, এরকম হতে পারে না। ঠিক দুহাতে যেরকম তালি বাজে, দুর্নীতি রোধ করার ক্ষেত্রেও, চোর ধরার জন্যও, মাথা ধরার জন্যও দুহাতেই তালি বাজাতে হয়। অর্থাৎ দুপক্ষের সম্মতি থাকতে হয়, দুপক্ষের সদিচ্ছা থাকতে হয়। এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর দুই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ যারা তদন্ত চাইছে তদন্তটা হোক। যদি কেন্দ্র সরকার হয় তাহলে কেন্দ্র সরকার, যদি রাজ্য সরকার হয় তাহলে রাজ্য সরকার, যদি কেন্দ্রের শিক্ষা মন্ত্রক হয় তাহলে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক, যদি রাজ্যের শিক্ষা দপ্তর হয় তাহলে রাজ্যের শিক্ষা দপ্তর। সদিচ্ছাটা থাকতে হবে। এমন যদি হয়, আমি চাইছি না তদন্ত হোক, তদন্তকারী জোর করে ঢুকে পড়েছে আমার ঘরে, আমি বেঁকে বসেছি, তদন্ত আমি করতে দেব না, প্রাণ থাকতে তদন্ত করতে দেব না, আদৌ সেই তদন্ত শেষ হবে? আদৌ চোর ধরা পড়বে? আদৌ মাথার সন্ধান পাওয়া যাবে? প্রশ্ন করুন। ঠিক যেরকম ভাবে কেন্দ্রের চুরিও চুরি, রাজ্যের চুরিও চুরি, যেখানে পরীক্ষা যেখানে জালিয়াতি করে হচ্ছে, সব ক্ষেত্রে যেরকম প্রশ্ন তোলা যায়, প্রশ্ন করা উচিত, ঠিক সেরকম সাধারণ মানুষের এবার পাল্টা নিজের কাছে প্রশ্ন করা উচিত যে এটা কি আদৌ সম্ভব? কেউ চাইছে না, কারোর ইচ্ছে নেই, জোর করে তদন্ত চালানো হচ্ছে, ঘাড়ের ওপর কোর্টের অর্ডার দিয়ে জোর করে ঘাড় ধরিয়ে তদন্ত করানো হচ্ছে। আদৌ সেই তদন্ত শেষ হবে? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দায় স্বীকার করেছে। তারা বলেছে সমস্ত চুরি, দুর্নীতি, জালিয়াতি যা যা কিছু হয়েছে এই পরীক্ষায়, নিট এবং নেটে, তার দায় তারা নিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবং দায় নিয়ে গতকাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেছেন তদন্ত শেষ হবে, প্রকৃত দোষীদের সামনে নিয়ে আসা হবে, যেই হোক, যেভাবেই হোক, যেখানেই থাকুক, শাস্তি পেতেই হবে, রেয়াত করা হবে না। ধরুন, তর্কের খাতিরে ধরে নিন, যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলতেন কোনো দুর্নীতি তো হয়নি, সমস্ত সাজানো ঘটনা, কোথাও কিছু হয়নি, সব মিথ্যে অভিযোগ, তাহলে আদৌ এই তদন্ত কোনোদিনও শেষ হতে পারতো বা না কোনোদিনও মাথার সন্ধান পাওয়া যেত না, সিকান্দারকে আমরা কোনোদিনও জানতে পারতাম? আসলে অভিযুক্তদের আড়াল না করে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো ক্ষেত্রে সদিচ্ছারও দরকার হয়। তদন্তটা কারা চাইছেন, কারা নন। যেরকম নিট কেলেঙ্কারিতে জালে আসছে একের পর এক মাথা, মাত্র কটা দিন, আর এই বাংলায় বছরের পর বছর দুর্নীতির তদন্ত চললেও মাথা ধরতে পাওয়া যায় না। মাথা কোথায় তার সন্ধান পাওয়া যায় না। মন্ত্রীরা জেলে পৌঁছেছে, আন্দোলনকারীরা রাস্তা দাঁড়িয়ে আছে। আসলে তদন্তে সদিচ্ছার যে অভাব বঙ্গে, সেটা ক্রমশ আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল এই নিট এবং নেট কেলেঙ্কারি সামনে আসার পর বোধ হয়। जांच एजेंसियां उनकी, हम ही कहते हैं मुख्यमंत्री जी को बुला ले, मेरे साइड को बुला करके पूछताछ कर ले। जो नीट पेपर में धांधली प्रतिभाओं के साथ खिलवाड़ हुआ, बिहार को बदनामी मिली, আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে। এই জায়গা থেকে আজকের আলোচনা শুরু করব, প্রশ্ন করব সোজাসুজি, এবং একই সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে থাকবেন নিট এবং নেটের দুই পরীক্ষার্থী, তাদের সঙ্গেও কথা বলবো। আসলে গত 5ই মে দেশজুড়ে নিট পরীক্ষা হয়, দুই ধাপেই পরীক্ষা হয়। পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আজ 21শে জুন, মাত্র 1.5 মাস আগে হওয়া একটা পরীক্ষা, সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সারা দেশে আলোড়ন পড়ে যায়। সেই দুর্নীতি তদন্তে নামে সিবিআই। মাত্র কয়েকদিনের মধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চলে আসছে সামনে, মূল মাথার সন্ধান পাওয়া যাচ্ছে, তদন্তের গতি বুঝিয়ে দিচ্ছে যে আসলে এটা কত দ্রুত হচ্ছে। যে বিরোধীরা এতদিন সরকারের দিকে আঙুল তুলেছিল, সেই বিরোধীরাই এখন আতশ কাচের তলায়। নেট দুর্নীতিতে এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের যোগ সামনে এসেছে। কি তথ্য সামনে আসছে?
নেট দুর্নীতিতে যোগ লালু পুত্র তেজস্বী যাদবের। কিভাবে যোগ পাওয়া যাচ্ছে? এই যোগের দাবি করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। কি অভিযোগ তার? অভিযোগ যে মূল অভিযুক্ত সিকান্দারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তেজস্বী যাদবের আত্মসহায়ক প্রীতম কুমারের। সিকান্দারের জন্য গেস্ট হাউস বুক করা হয়েছিল। এই সিকান্দারকে, যার থেকে কয়েক লাখ টাকা দিয়ে প্রশ্ন কেনেন অভিযুক্ত পরীক্ষার্থী এবং তার বাবা, সেই সমস্ত স্বীকারোক্তি আজ আমাদের হাতে এসে পৌঁছয়। তার কপি, কনফেশন লেটার এক্সক্লুসিভলি দেখাই আমরা। লোকের চোখ কপালে ওঠার অবস্থা। এক একটা প্রশ্নপত্র পিছু রেট ছিল কোথাও 30, কোথাও 32, কোথাও 35 বা 40 লাখ পর্যন্ত। এবং গোটা জায়গার নেপথ্যে অন্যতম যে মাথা সিকান্দার, তার যে বিহার কানেকশন, শুধু বিহার কানেকশন নয়, এমনকি তেজস্বী যাদবের আত্মসহায়ক, তার সঙ্গে এত ঘনিষ্ঠতা। এখানে প্রশ্ন উঠছে যে তেজস্বী যাদবের নির্দেশেই কি গেস্ট হাউস বুক করা হয়? কি কানেকশন রয়েছে তেজস্বী যাদবের যে তার আত্মসহায়ক গেস্ট হাউস বুক করে দিচ্ছে, খাইয়ে পড়িয়ে রাখছে সিকান্দারের মতো একজন মাফিয়াকে, যে টাকার বিনিময়ে, লাখ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করছে। প্রশ্নপত্রের বেচাকেনা চলছে তেজস্বী যাদবের নাকের ডগা দিয়ে। জানতে পারছেন না কেউ? নেট দুর্নীতিতে মূল অভিযুক্ত সিকান্দারই। ইতিমধ্যেই জেরায় টাকা লেনদেনের কথা স্বীকারও করেছে সে। বিপুল টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রির পান্ডা সিকান্দারের জন্য এই গেস্ট হাউস বুক করা হয়। প্রশ্নপত্র ফাঁসে বিহার থেকে গ্রেপ্তার হয়েছে 14 জন। শুধু একটা রাজ্য থেকে 14 জন গ্রেপ্তার হয়েছে। একদিকে এই তদন্ত চলছে, অন্যদিকে রাতারাতি ইউজিসি নেটে দুর্নীতির অভিযোগও সামনে আসছে। একদিনের মাথায় পরীক্ষা বাতিল হয়েছে। তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। হয়তো নেটের এই প্রশ্ন ফাঁসের নেপথ্যেই বা কে রয়েছে, কারা রয়েছে, সেটাও স্পষ্ট হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আরও গ্রেপ্তারির আশ্বাস দিচ্ছেন তখন রাজ্যের শিক্ষামন্ত্রী এই দুর্নীতিতেও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। দুজনেরই বক্তব্য শোনাবো। শুনে আমি আসছি আজকের আলোচনায়। আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি। আমাদের সরকারি খুঁজে বের করেছে যে ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করে। আরও গ্রেপ্তারি হবে। মামলা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্ত মামলা। সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘোরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন। আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে সোজাসুজি আমি চলে আসছি আমাদের স্টুডিওতে। প্যানেলে যারা রয়েছেন আজকে রয়েছেন বিজেপি মুখপাত্র অধ্যাপক পঙ্কজ রায়, তার সঙ্গে রয়েছে রাজনৈতিক কর্মী এবং শাসকের পক্ষে যিনি বলবেন ইন্দ্রজিৎ ঘোষ, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে থাকছেন আইনজীবী ফিরদৌস শামীম এবং স্টুডিওতে আমি শুরুতেই বললাম দুজন পরীক্ষার্থী আজ আমার সঙ্গে থাকছেন। রয়েছেন ইউজিসি নেট পরীক্ষার্থী বুবাই চক্রবর্তী এবং রয়েছেন নিট পরীক্ষার্থী পবিত্র কুমার সাহু। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে। আমি প্রথমেই আসব পবিত্রর কাছে। রাজনৈতিক দলের কথা শোনার আগে পবিত্রর একটু এক্সপিরিয়েন্স শুনবো। নিট পরীক্ষার এই যে প্রশ্ন ফাঁস এবং যখন জানতে পারছেন আপনারা যে এরকমভাবে কোথাও বিহার থেকে এটা অপারেটেড হয় এবং 30, 32, 35, 40 লাখ পর্যন্ত এগুলোর কোয়েশ্চেন পেপারের দাম ছিল, কি মনে হচ্ছে এখন? অনেকটা সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা অবশ্যই মনে হয় যে একটা সময় নষ্ট হয়ে গেছে, কারণ 2 বছর ধরে নিটের প্রিপারেশান নিতে হয় এবং এর জন্য সারা দিন রাত পড়াশোনা করতে হয়। এরপরে যদি শোনা যায় যে এরকমভাবে পেপার লিক হয়েছে, একটা নেক্সাস চলছে এর পেছনে, খুবই কষ্ট হয় ভেতর থেকে যে এরকম হওয়াটা উচিত নয়, এটা আমরা ডিজার্ভ করি না। কিন্তু এখন যখন তদন্ত চলছে, এখন কি মনে হচ্ছে যে এটা কি পজিটিভলি দেখছো, নাকি মনে হচ্ছে যে এখন তদন্ত করে কি লাভ, নাকি মনে হচ্ছে না যখন স্ক্যাম হয়েছে
সেটা আইডেন্টিফাই হওয়া উচিত, তার মাথা কারা, চক্র কারা, কোথা থেকে অপারেট হয়েছে সবটা বার হোক, যাতে এটা আর না হয়। কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, সমস্ত জিনিসটা একেবারে খোলসা করে বলা উচিত এবং কোনো একটা নির্দিষ্ট সিবিআই এর তদন্ত হওয়া উচিত এর পেছনে। সিবিআই তদন্ত হচ্ছে? হ্যাঁ। মানে তোমরা কি চাও যে প্রকৃত দোষী তাদেরকে আনমাস্ক করা হোক, তাদের মুখটা সামনে আসুক, তারা শাস্তি পাক? তারা সামনে আসুক, শাস্তি পাক, এবং এর পরে যাতে এই সমস্ত জিনিস না ঘটে এর জন্য কোনো প্রপার অ্যাকশন নেওয়া হয়, যাতে স্টুডেন্টের লাইফের একটা ইম্পর্টেন্ট ফেজ এটা, ঠিক আছে? এতে যদি স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায় এই সমস্ত জিনিসের কারণে, যখন সে শোনে সে 2 বছর ধরে একটা পেপারের প্রতি একটা কম্পিটিশনের জন্য একটা পড়ছে, তাতে সে ডিপ্রেশনে চলে যায় স্টুডেন্ট। তোমার কত মার্কস এসেছিল এবার নিট পরীক্ষায়? আমার এবছর অতটা ভালো আসেনি, আমার 128 মতন মার্কস এসেছিল। এতে কোনো প্রকারের সিট পাওয়া যায় না, তবুও আমি কিন্তু এরকম যে অনেকে বলছে যে মোটামুটি 600 650 পেলেও লোকে ভালো সিট পেতো এতদিন পর্যন্ত, এইবারে সেটাও নাকি সম্ভব নয়, মানে এত বেশি নাম্বার পেয়েছে সবাই। এত বেশি নাম্বার হয়েছে গ্রেস মার্কের কারণে। কারণ হচ্ছে যে এনটিএতে কোনো গ্রেস মার্কের কোনো রুল নেই, বাট তারা এই 5 বছর ধরে যে নিট এক্সাম এনটিএ যে করাচ্ছে, এতে কোনো গ্রেস মার্কস আজ পর্যন্ত কখনো দেওয়া হয়নি। এই প্রথমবারই এরা গ্রেস মার্কস চালু করেছে, তাও আবার একটা সুপ্রিম কোর্টের রায় অনুসারে। সেটা ক্ল্যাট এক্সামের জন্য রায়টা দেওয়া হয়েছিল, তাতে 60,000 স্টুডেন্টরা অ্যাফেয়ার হয়, সেটা আবার একটা অনলাইন এক্সামের একটা মানে কি বলা যায়, একটা অনলাইন এক্সামের রায়কে কাজে লাগিয়ে এত বড় একটা দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে গ্রেস মার্কের মাধ্যমে। ঠিক ঠিক। এখন চাইছো যত তাড়াতাড়ি তদন্ত শেষ হোক এবং যারা এই র্যাকেটটা চালাচ্ছিল তারা সামনে আসুক। আমি খুব সংক্ষেপে একবার বুবাইয়ের কাছেও আসবো, যদিও বুবাইয়ের পরীক্ষার ক্ষেত্রে নেট পরীক্ষা দিয়েছে এবং সেটা তো অনেকটা একটা সময়ের পর, পড়াশোনা একটা সময় শেষ করার পরে তারপর ফার্দার যাদের প্ল্যানিং থাকে, রিসার্চ হোক, অধ্যাপনা হোক, সেই জায়গা থেকে। তো এই প্রশ্নপত্র যখন লিক হয়েছে সামনে জানতে পারলে তখন কি মনে হয়েছিল? আমি প্রথমেই কটা এক্সাক্ট ফিগার দিয়ে একটু স্টার্ট, কারণ এই যে মানে ইউজিসি নেট এবছর যে জুন সাইকেলটা স্টার্ট হলো, সেটা কিন্তু গত বছরগুলোতে কিন্তু সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। এবার কিন্তু আবার সেটা ওএমআর শিটে হলো। এক্স্যাক্ট সংখ্যাটা যারা ফর্ম ফিল আপ করেছে এবার, সেই সংখ্যাটা হচ্ছে 11,21,225 জন যারা ফর্ম ফিল আপ করেছে। উপস্থিত হয়েছে 9,08,580 জন অ্যাপ্রক্স, যেটা কতজন ফর্ম ফিল আপ করেছে? 11,21,225 জন। 11,21,000, আচ্ছা ধরে নিলাম রাউন্ড ফিগার। হ্যাঁ, রাউন্ড ফিগার একটা এক্স্যাক্ট তারা এনটিএর ওয়েবসাইটে এক্সাম বলছি সেটা কখন এরা আপলোড করেছে। আর ফর্ম ফিল আপ আর পরীক্ষা দিয়েছে 9,08,580 জন। আচ্ছা, অ্যাপ্রক্স, এটা ওরা অ্যাপ্রক্স বলছে, এটা হয়েছে। পরীক্ষা হয়েছে টোটাল 1205টি সেন্টার। যদি আমি রেশিও করি, ভাগ করি, প্রত্যেক সেন্টারে 750 বেশি স্টুডেন্ট, যেটা আগে কখনো হয়নি। ফার্স্ট প্রশ্ন, তাহলে এনটিএর এখানে দায়বদ্ধ হওয়া উচিত। কারণ এনটিএ এর মতো একটা অর্গানাইজেশন যার ওয়েবসাইট খুললে আমরা যারা পরীক্ষার্থী, আমরা যারা পরীক্ষা দিচ্ছি, তারা দেখতে পাচ্ছি সেখানে লেখা হয়েছে যে সম্পূর্ণ রকমের এটা পুরোটা ইউজিসি থেকে এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। সেই জায়গাতে অটোনোমাস বডি, অবশ্যই এটা অটোনোমাস বডি, সেটা আমরা জানি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন সবার আগে থাকে যে একটা এত বড় পরীক্ষা, যে পরীক্ষায় এত ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করছে টাকা দিয়ে, কারুর কম লাগছে, কারুর বেশি লাগছে, কিন্তু আলটিমেট তো ফর্ম ফিল আপ করছে টাকা দিয়ে। সেই টাকাটার যখন তারা দিচ্ছে, সেই পরীক্ষাটা যখন হচ্ছে, তখন তাদের তো ন্যূনতম যে জায়গাটা, সেই জায়গাটা যে কমফোর্ট জোন, একটা সেন্টারে 750 স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় অফলাইনে ওএমআর শিটে, ঠিক আছে, তার একটা ম্যাসাকার ব্যাপার হবে, স্বাভাবিক ব্যাপার। সেটা প্রথম কথা আমার মনে হচ্ছে যেটা সম্ভবত সমস্ত স্কুলগুলোতে হয়েছিল। এরপরে যেটা হলো, আমি যেটা বলছি যে যখন পরীক্ষাটা আমরা দিতে গেলাম, পরীক্ষাটা দিয়েছি যখন আমরা দেখেছি যে যদিও নেটটা গত কয়েক বছর অনলাইনে হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে যে পরীক্ষাটা হয় রাজ্যের ক্ষেত্রে সেট, সেটা কিন্তু অফলাইন হয়। কিন্তু সেখানে যেটা করা হয়, আমরা কিন্তু ওএমআর শিটটা ফিল আপ করি, তার একটা কার্বন কপি পেয়ে থাকি। এটা কিন্তু এবছর দেওয়া হয়নি। প্রতিবারই কার্বন কপি এর আগেও দেওয়া হতো, যখন আগে ওএমআর চালু হয়েছিল মাঝখানে, তখন কার্বন কপি দেওয়া হতো। এটা কিন্তু এবছর দেওয়া হয়নি, এবং সেটা কি করে এনটিএ এবং এনটিএর থেকে বড় কথা মিনিস্ট্রি অফ এডুকেশনের দৃষ্টি আকর্ষণ করলো না। অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল, কারণ এই যে এতজন স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেছিল, হয়তো তারা সবাই অ্যাপিয়ার করেনি, কিন্তু তাদের প্রত্যেকেই তো অ্যাপিয়ার করতে পারতো, তো তাদের দায়বদ্ধ, এবং তাদের প্রতি তো এনটিএ এবং মিনিস্ট্রি অফ এডুকেশন তাদের দায়বদ্ধ থাকা উচিত। কারণ তারা যুব সমাজ, তারা আগামী দিনে কি করবে, ছাত্র এবং যুবদের পড়াবে এবং নতুন সমাজ গঠন করবে। তারা সেই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটাকে
কিন্তু পরীক্ষা হওয়ার পরে এনটিএ যে আমাদের প্রেস রিলিজ দিল, যে প্রেস রিলিজের ভিত্তিতে আমি আপনাকে এই সংখ্যাগুলো বললাম, সেটা কিন্তু এনটিএ পরীক্ষা হওয়ার পরে সন্ধ্যাবেলা পরে রাজেশ খুব সিগনিফিকেন্ট বুবাই, আমি এখানে বলবো যে প্রেস রিলিজ যখন দেওয়া হয় এনটিএর তরফ থেকে নেট পরীক্ষা হয়ে যাওয়ার পর খুব সম্ভবত 1-1.5 ঘন্টা বাদে যখন প্রেস বিবৃতি দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো রকমের কোনো গন্ডগোল হওয়ার কথা উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে যে আমরা খুব সাকসেসফুলি কন্ডাক্ট করেছি এবং তার নিচে কিন্তু এনটিএ এর যিনি এক্সাম ইনচার্জ রয়েছেন, এক্সাম ডিরেক্টর রয়েছেন রাজেশ কুমার, তার সাইন আছে, এমন নয় যে সেখানে কোনো সাইন নেই। কিন্তু তার যখন আমরা জানতে পারছি আমার পরীক্ষা ভালো হয়েছিল, আমি এখানে বসে বলছি আমার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল, আমি কনফিডেন্স পেলাম যে পরীক্ষাটা খুব ভালো করে সাকসেসফুল, এতদিন বাদে হঠাৎ করে এমআরএ হচ্ছে, নিশ্চয়ই খুব ভালো করে পরীক্ষাটা হয়েছে, তার একটা ফলাফল বেরাবে, আমি আগামী দিনে স্বপ্ন দেখবো কিছু করার বা এলিজিবিলিটি যদি আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে আমি পরবর্তী হায়ার স্টাডিজে যাব। তার একদিন বাদে যেখানে এনটিএ থেকে কিন্তু কোনো রকম বিবৃতি আসলো না, আসলো মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা প্রেস রিলিজ। সেই প্রেস রিলিজ আসলো কখন? 19 তারিখ রাত 10:02। সেই প্রেস রিলিজে বলা হলো যে পরীক্ষাটা ক্যান্সেল করা হচ্ছে। কারণ কি? যে সাইবার ক্রাইম যে আমাদের যে ইউনিট রয়েছে, ন্যাশনাল যে সাইবার ক্রাইম ইউনিট, তারা খবর পেয়েছে যে কোনো কারণে এই যে পরীক্ষা, সেই পরীক্ষায় একটা অস্বচ্ছতা দেখা গেছে। আমার কথা হলো এই ইনপুট তাদের কাছে আগে রইল না কেন? যদি মেনে নিলাম যে কোনো কারণে এরকম ইনপুট এসেছে যে আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে এমন ঘটনা ঘটেছে, আমি বলছি না যে এখানে ঘটেছে, হয়তো সারা ভারতবর্ষে হতে পারে। এটা খুব সিগনিফিকেন্ট বুবাই, যে যদি এটা কেন্দ্রীয় এডুকেশন মিনিস্ট্রির সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই না করতে হবে, মনে হয় নিট থেকে শিক্ষা নিয়ে হয়তো ওরা এত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে যাতে এই নিয়েও পরবর্তীকালে কোনো জটিলতা না হয়, তাহলে তো এনটিএ ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিতে পারতো, চেপে যেতে পারতো। হ্যাঁ, না, বিষয় যেটা হচ্ছে যে আমার কথা হলো এনটিএ এক্সাম শেষ হচ্ছে, এনটিএ প্রেস বিবৃতি দিচ্ছে যে আমরা পরীক্ষাটা খুব সাকসেসফুলি কন্ডাক্ট করেছি। অর্থাৎ এই যে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিল 9,08,580 জন, যেটা ওদের হিসাবে অ্যাপ্রক্সিমেট বলছে, তারা আশ্বস্ত হলো যে পরীক্ষাটা খুব সুন্দর হয়েছে, কবিটা খুব ভালো হয়েছে। তাদের মধ্যে অনেকে নতুন পরীক্ষার্থী, আমি নতুন পরীক্ষার্থী নই, কিন্তু অনেকে যারা প্রথমবার দিচ্ছে তারা খুব আশা পেলো যে না পরীক্ষা প্রথমবার খুব ভালো হয়েছে। পরের দিন এনটিএ, আমরা যখন ফর্ম ফিল আপ করছি তখন থেকে আমরা এনটিএ ওয়েবসাইটটি ফলো করছি, এনটিএ ওয়েবসাইটে সব ডিটেলস আসছে, সমস্ত কিছু, কবে পরীক্ষা হচ্ছে, ইন্টিমেশন অফ এনটিএ তার দায়িত্ব কোনোভাবেই অস্বীকার করতে পারেন। এবং আমি পরে তোমার কাছে আবারও আসবো যে এখন কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে, অন্তত গতকাল প্রেস কনফারেন্সের পর, ধর্মেন্দ্র প্রধান প্রেস কনফারেন্সের পর আমরা জানতে পারি যে এনটিএ বিরুদ্ধে কিন্তু অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হতে চলেছে। কারণ অনেক কিছু ইনফরমেশন, ঠিক বুবাইয়ের কথা সূত্র ধরেই বলতে, যেগুলো সাধারণ পরীক্ষার্থীদের মনে জেনারেল কোয়েশ্চেন, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এনটিএর তরফ থেকে পাওয়া যায়নি। আমার এই জায়গা থেকে প্রশ্ন, এখানে পঙ্কজবাবু রয়েছেন, ইন্দ্রজিৎ রয়েছেন, সৈকত রয়েছেন, বাইরে থেকে ফিরদৌসও রয়েছেন, আমি খুব স্ট্রেট এ রাজ্যে চলে আসি। কিছুক্ষণ আগেই পঙ্কজবাবু আমাদের বুবাই এবং পবিত্র, স্পেশালি পবিত্র বলছিলেন তারা চান যে এই ধরনের ঘটনা যেন আর না হয়, প্রতি বছরই একই জিনিস হতে পারে না, যেন আর না হয়। যে তৎপরতা আমরা নিটের তদন্তের ক্ষেত্রে দেখলাম, যে তৎপরতা আমরা নেটের ক্ষেত্রে দেখলাম, যে এনটিএ ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও যে যে ইনপুটগুলো পেয়েছিল তার ভিত্তিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হলো, পরীক্ষা বাতিল করা হলো, ঠিক ডিসিশন না ভুল ডিসিশন, আবার কবে হবে এই নিয়ে তর্কের অবকাশ রয়েছে, হাজার একটা প্রশ্নের অবকাশ রয়েছে। কিন্তু এনটিএর ডিজিকে তলব করা হলো, এনটিএ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানতে পারছি আমরা, পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিশ্বাস নেই, কিন্তু এতদূর অব্দি এগিয়েছে, নিটের ক্ষেত্রে বিহার পর্যন্ত পৌঁছেছে, সিকান্দারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এ রাজ্যের ক্ষেত্রে এসএসসি এতদিন ধরে দুর্নীতি চলছে, প্রাথমিকে দুর্নীতি চলছে, এত অভিযোগ সামনে এসছে, সব কিছু গিয়ে প্রত্যেককে গিয়ে কোর্টে কেস করতে হয়েছে, কোর্টের রায় হয়েছে, সেখান থেকে পাল্টা কোর্টের নির্দেশ এসছে, তবে গিয়ে সিবিআই এসছে, একটা দীর্ঘ প্রসেস। এই রাজ্যের ক্ষেত্রে তদন্ত শেষ কেন হয় না? প্রথমেই বলবো যে আপনারা মনে হয় দেখালেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন যখন আমরা সিআইডি তদন্ত করি তখন সিআইডি তদন্ত যথার্থ নয়, তাই সিবিআই তদন্তের আবেদন করানো হয়। তাহলে আমি তো বলবো যে সিবিআই তদন্ত যথেষ্ট নয়, তাহলে উনি কি সিআইডিকে দিয়ে তদন্ত করাতে চাইছেন? আমি এখান দিয়ে শুরু করি বিষয়টা। এই জন্যই বলছি যে এটা দুর্ভাগ্যজনক যে আমি দুজন পরীক্ষার্থীর বলবার পরে বলছি যারা বিষয়টাতে কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড, কোনো না কোনোভাবে। প্রথম কথা হচ্ছে অ্যাটিটিউড আমাদের এই মানে ফুল প্রুফ সিস্টেম, কারণ প্রথম কথা হচ্ছে যে সাইবার
যেটা ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাইবার ক্রাইমের একটা অংশ, এবং গুগলের পার্সোনাল একটা পার্টিকুলার অ্যাকাউন্ট ম্যালওয়্যার টাইপ বলে সেটা করে নাকি এই কাজটা করা যায়, এবং টেলিগ্রাফের মাধ্যমেও এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। সরকার এটা মানে জানবার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে সেখানে পরীক্ষা বাতিল করেছে, এবং সত্যি কথা যারা পরীক্ষা দিয়েছে যেই দিক না কেন তারা এই যে 9,08,000 যে পরীক্ষার্থী যারা অ্যাপিয়ার করেছে, আমি তাদের কথা বলি, তাদের মধ্যে তো অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট আছে ঠিক, যারা অনেক ভালো র্যাঙ্ক এটা তো আশা নেটের করেছিল। হিসেব, নিটে তো আরো অনেক বেশি পরীক্ষার্থী ওখানে তো 24 লক্ষের বেশি পরীক্ষার্থী। তো সেখানে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে, নিটের যে ডিজি তাকে তলব করা হয়েছে, এবং হাই পাওয়ার কমিটি করা হয়েছে, এবং বলা হয়েছে কোনোভাবেই এটা কিন্তু টলারেট করা হবে না, এটা হতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে গতকাল আমরা দেখলাম, যেটা নিয়ে আমরা টানা প্রশ্ন করে যাচ্ছিলাম, আমাদের ইংলিশ নেটওয়ার্কও করেছে, আমরাও করছিলাম, যে এর দায় কার একই প্রশ্ন যেটা আমরা এই রাজ্যের ক্ষেত্রে করেছি। আমি আপনার কাছে আসছি, আমি সৈকতের কাছে আসবো, কিন্তু সৈকত এবং ইন্দ্রজিৎ দুজনের কাছেই এক্ষেত্রে যখন একই প্রশ্ন করছি আমরা, ইন্দ্রজিৎ দায় কার, গতকাল কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন দায় আমার, দায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, অস্বীকার করার কোনো জায়গা নেই। এনটিএ এর ব্যর্থতা বা অপদার্থতা বা জালিয়াতি হোয়াটএভার, তার দায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আমি বলছি যদি কেউ কোনো শিক্ষা মন্ত্রক দায়টাই অস্বীকার করে দেয়, যদি কোনো শিক্ষা মন্ত্রক বলে কোথাও কোনো দুর্নীতি হয়নি, সব ঠিক হয়েছে, সব ষড়যন্ত্র, সব মিথ্যে, তাহলে আদৌ সেখানে তদন্তের কোনো জায়গা থাকে ইন্দ্রজিৎ? না, যদি বলে থাকে দায় আমার, তাহলে তো পদত্যাগ করা উচিত। দায় আমার বলেই তো সব সমস্যার সমাধান হয় না। 4 তারিখের পর না, পদত্যাগ করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়? না, অবশ্যই, তাহলে তো তিনি অযোগ্য। তিনি যখন বলেছেন দায় আমার, মানে আমি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারিনি, এই দুর্নীতির সঙ্গে এই দুর্নীতি যেটা হয়েছে সেই দায়টা সম্পূর্ণ আমার, তার মানে তো অবশ্যই তার পদত্যাগ করা উচিত। শুনুন, 4 তারিখের পর 4ই জুন সমস্ত ভ্রষ্টাচারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কে বলেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ধর্মেন্দ্র প্রধান আজ দিল্লি ইউনিভার্সিটিতে গিয়ে যোগ দিবসে যোগাসনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিল, তখন দিল্লির যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাকে যোগ থেকে বিয়োগ করে দিয়েছে, কালো কাপড় দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চুপ কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিচ্ছেন না কেন? আজকে একের পর এক বলছেন পদক্ষেপ না হচ্ছে, এই পদক্ষেপগুলো আগে নেওয়া হয়নি কেন? তার মানে এই টোটাল কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে সম্পূর্ণভাবে ফেলিওর। তার দায় তো নিতে হবে, শুধুমাত্র আমার দায় বললে তো চলবে না, তাকে পদত্যাগ করতে হবে, তার দায়টাকে সম্পূর্ণভাবে মানুষের কাছে প্রকাশ করতে হবে। চাপানুতর চলছে, তেজস্বী যাদব, বিহার, নানান রকম যোগসূত্র তুলে ধরা হচ্ছে। আজকে চিন্তা করুন যদি সেটাও হয়, বিহার কাদের নিয়ন্ত্রণে? এতদিন পর্যন্ত আপনি বলছেন হোটেল ভাড়া করা হলো, অভিযুক্তকে রাখা হলো, টাকা লেনদেন করা হলো, এগুলো আগে থেকে জানা যায়নি কেন? ইন্টেলিজেন্স ব্যুরো কী করছে? তার মানে পুরোপুরি ফেলিওর, সম্পূর্ণভাবে দায় আমার, এটা বলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? পদত্যাগ করতে হবে। মানে তোমাদের কাছে হচ্ছে তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই? হ্যাঁ, আমি বলি খুব ভালো একটা প্রপোজাল। আচ্ছা, এই যে একজন প্রাইমারি বোর্ডের যে চেয়ারম্যান এখন জেলে আছে, যাকে 65-র ওপরে কাজ করতে দেওয়া হয়েছে, তার মানে তো কেউ একটা অর্ডার দিয়েছে, মন্ত্রী দিয়েছে বা কেউ একটা দিয়েছে, বা যদিও মন্ত্রী নিজেও জেলে আছে, মন্ত্রীকে বা এই অর্ডার, কারণ এখানে একটা কলা গাছ নাকি দাঁড়ালে সব হয়ে যায়, যার মাথা, তাকে অ্যারেস্ট করা হবে না কেন? যদি এটাই হয় যে প্রাইমারিতে শুধু নয়, যে স্কুল বোর্ড তার যে চেয়ারম্যান তিনি 65-র পরে চাকরি করলেন, তাকে 1 বছর করে এক্সটেনশন দেওয়া হলো, তাকে এক্সটেনশন দিল শিক্ষামন্ত্রীকে কেউ নির্দেশ দিয়েছেন, তাহলে তাকে অ্যারেস্ট করা হবে না কেন? প্রশ্ন তো একই, যে 10 বছর না হলে প্রিন্সিপাল না হলে উপাচার্য হওয়া যায় না, তিনি উপাচার্য হয়ে গেলেন এবং তারপর তিনি জেলে আছেন, তাহলে তাকে উপাচার্য যিনি বানালেন, রেকমেন্ড করলেন, তাহলে তার পেছনে যে লোকটা, যে মাথা, তাকে অ্যারেস্ট করা হবে না কেন? একই বিষয়টা দুরকম তো রায় হতে পারে না, রায় তো একরকমই হবে। বিষয়টাকে আড়াল করবার চেষ্টা করছেন, তাই তো? কোনো আড়াল করা নয়, আমি তো প্রকাশ্যে বলছি। প্রশ্নটা খুব আপনি যে নিটের ক্ষেত্রে আমি আবারও বলি ইন্দ্রজিৎ, প্রথম কথা হচ্ছে নিট, সেটা সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। সুপ্রিম কোর্ট বলেছে 1563 জনকে যে
গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এটা ক্যান্সেল করা হলো, তাদের দুটো অপশন, তারা ফার্দার পরীক্ষা দিতে পারবে, সেটা একটা বিষয়। কিন্তু কখনো হলফনামা দিয়ে এসএসসির মতো বলেনি সিঙ্গেল বেঞ্চে একরকম হলফনামা, ডিভিশন বেঞ্চে আরেক রকম হলফনামা, সুপ্রিম কোর্টে আরেকটা হলফনামা। তাহলে হলফনামা যখন ওথ কমিশনের সামনে দাঁড়িয়ে দিতে হয়, আমাদের বহু কেসে দিতে হয়, তাহলে আমি কিন্তু মিথ্যে কথা বলছি, তার কেন শাস্তি হবে না? অবশ্যই। তো আজকে না আমি একটা কথা বলি, সোনালী কিছুক্ষণ আগে বললো যে ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন সম্পূর্ণ দায় আমার, দায় স্বীকার করছেন। 13ই জুন ধর্মেন্দ্র প্রধান বলেছিল তো নিটে কোনো রকম দুর্নীতি হয়নি, তাহলে তার আগে তার কাছে খবর ছিল না, হঠাৎ করে খবর হলো, তার মানে তো তিনি শিক্ষামন্ত্রীর জায়গায় যাওয়ার যোগ্যই নয়। পোস্টমর্টম আর প্রিমর্টম যদি জানতোই তাহলে তো এটা হতো না। নিঃসন্দেহে আমি একদম যেহেতু একদম দলীয় কেউ কোন শিক্ষামন্ত্রীকে বলতে শুনেছে তুমি আমার দল করো তোমায় চাকরি দেব, এসব তো ভিডিও ভাইরাল আছে। না আমি বলছি এটা নিয়ে কম্পিটিশনের জায়গা নেই। একটা জিনিস খারাপ হয়েছে বলে তার সঙ্গে একটা জায়গা খারাপ হবে, এটা তো কোনো কম্পিটিশনের জায়গা নেই। আমি আবারও বলি দুর্নীতির সঙ্গে কে কি করেছে তার সঙ্গে কম্পিটিশনের জায়গা নেই। আমি সৈকতের কাছে আসার আগে যে প্রসঙ্গ নিয়ে কিছুক্ষণ আগেই বলছিলেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখো, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কোনো জায়গায় দুর্নীতি হোক না কেন অবিলম্বে, আমরা বলি না ক্যান্সার হলে অবিলম্বে ট্রিটমেন্ট দরকার, নাকি আমি অপেক্ষা করবো আমার ক্যান্সার হয়েছে আমি এবছরটা দেখি, আচ্ছা পরের বছর দেখি, আচ্ছা তারপরের বছর দেখি, তারপরের বছর গিয়ে বলবো যে না এটা ষড়যন্ত্র, 5 বছর 5th ইয়ারে গিয়ে বলবো যে ওই ফার্স্ট ইয়ারে যেটা হয়েছিল সেটা আসলে অন্য কিছু ছিল, মিথ্যে কথা ছিল। এইভাবে চলতেই থাকবে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর, এবং ফাইনালি কোনো কিছুই হবে না, ছেলেমেয়েগুলো রাস্তায় বসে থাকবে বা বিক্ষোভ জানাবে বা ফ্রাস্ট্রেশনে চলে যাবে। এটা কি সলিউশন? আমি বলছিলাম যে যদি নিটের ক্ষেত্রে তদন্ত এত দ্রুততার সঙ্গে হয়, বিহার নেটওয়ার্ক এক্সপোজড হয়, তাহলে এ রাজ্যে এসএসসির ক্ষেত্রে এতগুলো বছর সময় লাগছে কেন? আমি সৈকতের কাছে আসার আগে জাস্ট কয়েকটা জিনিস দেখছিলাম, আমি সেগুলো একবার তুলে ধরবো যে এসএসসিতে কি কি জিনিস হয়েছে এখনো পর্যন্ত। এসএসসিতে উত্তরপত্রে জালিয়াতি হয়েছে, ওয়েমার্কশিটে জালিয়াতি হয়েছে, কিন্তু তারপর কি হয়েছে? র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে অতিরিক্ত নম্বর সমস্ত কিছু এই উত্তরপত্রের মাধ্যমে হয়েছে, র্যাঙ্ক জাম্পিংও হয়েছে। এমনকি নাম্বার আমরা দেখেছি, নাম্বার 1-এর জায়গায় অন্য নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় আসল ওয়েমার্কশিট 2017 সালে নষ্ট করে ফেলেছে এসএসসি। কেন মাথা ধরা পড়ে না? কারণ সদিচ্ছার দরকার থাকে, দায় স্বীকার করেও সদিচ্ছা হোক বা দায় স্বীকার না করেও হোক। আমার বক্তব্য হচ্ছে দুহাতে তালি বাজে, শুধুমাত্র তদন্ত করছে কেন্দ্র এজেন্সি, আর এসএসসি যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে একের পর এক প্রমাণ নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে কোনো তদন্ত শেষ হবে না। এ রাজ্যে সাধারণ মানুষ, চাকরি প্রার্থী, পরীক্ষার্থী চিৎকার করে যাচ্ছে, মাথারা কেন অ্যারেস্ট হচ্ছে না? কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে কোনো উত্তর নেই। কেন 1 বছরের মধ্যে ওয়েমার্কশিট সংরক্ষণ নীতি নিয়েছিল এসএসসি? কেন 1 বছরের জন্য শুধু সংরক্ষণ করা তো ওয়েমার্কশিট? আজ পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। এবং আদালতে ডিজিটাল কপির কথা জানায়, সেই ডিজিটাল কপিও জমা করতে পারেনি। এসএসসি সার্ভারে কোনো ওয়েমার্কশিট পাওয়া যায়নি। সার্ভার চাওয়ার পর বলা হয় সেই সার্ভারেও কোনো তথ্য নেই, হার্ড ডিস্ক নাকি নষ্ট হয়ে গিয়েছে। ওয়েমার্কশিট পাওয়া যায় নাইসার আধিকারিকের হার্ড ডিস্ক থেকে। নিয়ম না মেনে সেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেভাবে নিয়ম মেনে অ্যাপয়েন্ট করা হয় সেভাবে নিয়ম মেনে করা হয়নি। সেই সংস্থা আবার আরেক সংস্থাকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করায়। গোটাটা একটা ধোঁয়াশা। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমি আবারও বলি দুর্নীতিটা দুর্নীতি, নিটের ক্ষেত্রে যদি তদন্ত যুদ্ধকালীন তৎপরতায় হয়, যদি নেটের ক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতা 24 ঘন্টায় পরীক্ষা বাতিল হয়, তাহলে এ রাজ্যে যারা পরীক্ষার্থীরা, যারা এসএসসি দিয়েছে, প্রাথমিক পরীক্ষা দিয়েছে, তারা কি দোষ করলো? সৈকত, দুজন যারা এই নেট এবং নিটের পরীক্ষার্থী, তাদের পর রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলছি, এইটাই বর্তমান ভারতবর্ষ গোটা রাজ্যের রাজনীতির একটা আসল চেহারা সামনে এসে দাঁড়িয়েছে। প্রাথমিক শিক্ষা থেকে ডাক্তার থেকে অধ্যাপক থেকে শিক্ষক, সবেতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। দেখুন, দুর্নীতি হয়েছে মানে সরকারের কেউ না কেউ, রাজনৈতিক দলের কোনো না কোনো নেতা এর মধ্যে ইনভলভ। এখন প্রশ্ন হচ্ছে, তেজস্বী যাদব যদি যুক্ত হয় কিংবা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যদি যুক্ত হয়, গ্রেপ্তার কেন দ্রুততার সঙ্গে হচ্ছে না? প্রশ্নটা এই জায়গায়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করা আর দুর্নীতি একে একেবারে সমর্থক করে ফেলেছে। এখনই তৃণমূলের প্রতিনিধির হয়তো অন্য কেউ থাকলে বলতো যে আমরা এত ভোটে জিতে এসেছি, অতএব এইসব আপনারা দেখাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তারি পরীক্ষা, অধ্যাপক, প্রাথমিক শিক্ষক, স্কুল শিক্ষক, ভোটে আমি একটু ইন্টারাপ্ট করছি, ভোটে জিতে আসলেই দুর্নীতির ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায় না। একদম সেটাই যেরকম কেন্দ্রে বিজেপি সরকার করেছে, তার মানে এই নয় কি আমরা প্রশ্ন করব না দুর্নীতি কেন হয়েছে। ঠিক রাজ্যের ক্ষেত্রে তো একই ফর্মুলা। আমার বক্তব্য খুব পরিষ্কার। দুটো পয়েন্ট। এক হচ্ছে, দেখুন,
দুর্নীতিটা কোন জায়গায় হচ্ছে? শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, ডাক্তার, মানুষ যাদের কাছে ভগবানের মতন তাকিয়ে থাকে, তাদের জীবন মরণ যাদের উপর নির্ভরশীল হয়। দুর্নীতি কোথায় হচ্ছে? যেখানে আমার আগামী প্রজন্মের অ ক খ শেখার প্রথম পাঠশালা, সেই জায়গাগুলোতে দুর্নীতি মানে রাজনৈতিক দলের নেতারা দুর্নীতিটাকে কোথাও না কোথাও গ্র্যান্ট করে ফেলছেন, দুর্নীতির ছাড়পত্র নিয়ে ফেলছেন। নিরপেক্ষ তদন্ত করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। সিবিআই তদন্ত দ্রুততার সঙ্গে নেটে যেভাবে হচ্ছে, সিবিআই ইডিকে এই কৈফিয়তও দিতে হবে। সারদা, নারদা, রোজভ্যালি, প্রাইমারি, এসএসসি, টেট, এই রাজ্যে এতগুলো দুর্নীতির মামলা ঝুলে আছে, তার ফলাফল কবে সামনে আসবে? কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে পরীক্ষা হলো, এই রাজ্যে প্রমোটারের বাড়িতে ওএমআর সিট পাওয়া গেল, শান্তনু কুন্তলের বাড়িতে ওএমআর সিট পাওয়া গেল। এই দুর্নীতির পর্দাগুলো একের পর এক আলোচনা আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আসল দুর্নীতিগ্রস্ত নেতাদের শাস্তি কবে হবে? তেজস্বী, আমি আবারও শেষ করবো যে কথা বলে, তেজস্বী যাদব হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিজেপি শিক্ষামন্ত্রী, যদি মন্ত্রক, সংশ্লিষ্ট দপ্তর, যদি আজকে শিক্ষামন্ত্রী তিনি বেঁকে বসেন, তিনি ভাবেন কি ইনস্ট্রাকশন দেন এনটিএ কে, যাবতীয় শোনো ভাই, আলাদা করে ফোন করে মিটিং করে যারা তোমরা ঘাপলা করেছো সব ডিলিট করে ফেলো, সমস্ত সার্ভার নষ্ট করে ফেলো, সমস্ত ডিজিটাল কপি নষ্ট করে ফেলো, তাহলে এই তদন্ত জীবনে কোনোদিনও শেষ হবে? হতো এই কারণে যদি রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শিক্ষা মন্ত্রক এসএসসির সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে যায়, তাহলে এই রাজ্যের ক্ষেত্রে কি করে মাথা আপনারা এক সেকেন্ডে এক লাইন শুধু বলবো, আপনারা দেখাচ্ছেন তেজস্বী যাদব দুর্নীতিতে অভিযুক্ত একজনের সঙ্গে হোটেল বুক করে দিচ্ছেন, হোটেল তার ঘনিষ্ঠ আত্মসহায়ক, একদম আত্মসহায়ক। আচ্ছা আপনি বলুন তো একটা সেকেন্ড, আমি বলছি এই রাজ্যে দুর্নীতি নিয়েছে সিকান্দার, তার সঙ্গে তার কানেকশন এখনো একদম তদন্ত কনফেশন লেটারের সামনে এসেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, এই রাজ্যে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান, সমস্ত যে পদাধিকারী আমলা, প্রত্যেকের সঙ্গে একটা কোম্পানির যোগ পাওয়া গেছে, তার নাম লিপস অ্যান্ড বাউন্স। আপনি তদন্ত করবার ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট হওয়ার পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে তদন্তের সামনে আনা হবে না? এইটা ইডি সিবিআইকে উত্তর দিতে হবে, না হলে আগামী দিনে নেট তো দূরের কথা, এই রাজ্যের প্রাথমিক এসএসসি যে কোটি কোটি টাকার দুর্নীতি, তার আসল পর্দাফাঁস হবে না। আমি জানি না যে আমি শেষে আসবো ডেফিনেটলি, মানে আমার মনে হয় কি এরপর থেকে এই রাজ্যের আর কেউ পরীক্ষা দেবে না, সবাই জাতীয় স্তরে বা অন্য কোথাও, আমি জানি না কি ভবিষ্যৎ কি হচ্ছে সব জায়গাতে। নেটে আজকে প্রথম না, এই রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের তদন্ত হওয়া উচিত। সেটের পরীক্ষা ভাই বলছিল যে সেটের কার্বন কপি পাওয়া গেছে। এই রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদের 2012 সালের পর 4 জন নেতার নাম আমি এখানে বসে বলতে পারি, যে ক্যালকাটা ইউনিভার্সিটি জিএস ছিল লগ্নজিতা, তারপর মণিশঙ্কর যে অধ্যাপককে চড় মারলো, তারা সব এখন প্রফেসর হয়ে বসে আছে। কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সে এখন বারাসাত ইউনিভার্সিটি রেজিস্টার্ড। শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হলে, নেতা নেত্রী হলে তারাই প্রফেসর। একই সঙ্গে দুটো পেশায় থাকে, মানে রাজনীতিও করে, দলেও পদ থাকে, এবং তার সঙ্গে কলেজেও পড়ান না। তারপর কলেজ সার্ভিস কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে। পিএসসি, আমি তোমাকে বলি পিএসসি ডব্লিউবিসিএস, প্রশান্ত বর্মন যে শূন্য পিএ ডব্লিউবিসিএস অফিসার হয়ে বসে আছে, এই গত সপ্তাহে তার বদলি হলো। আচ্ছা, পিএসসি সার্ভিস কমিশনের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা কমিশনের মেম্বার ছিল। পিএসসি বারে অভিযুক্ত হয়েছে, একের পর এক প্রশ্নপত্র ফাঁসে। এ রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়া রুটিন হয়েছে। স্বাভাবিকভাবে শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে রাজনৈতিক নেতাদের দখলদারি যত বাড়বে, দাদা দিদির দলেরা যত দখল করবে, তত বেশি দুর্নীতি বাড়বে। আমি ফিরদৌসের কাছে, তবে তার আগে পঙ্কজবাবু কিছু বলতে চাইছিলেন। না, বিষয়টা হচ্ছে যে আমি সৈকত যেমন বলল যে এটা তো ঘটনা যে একজন খুন করছে, সে অপরাধী, আর খুনের তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, সেটা হচ্ছে সেও কিন্তু আইনের চোখে অপরাধী। এই রাজ্যে আমি যে দিয়ে বলেছিলাম যে একদল অপরাধ করেছে, আরেক দল অপরাধ মুছছে, ফলে সিবিআই ইডি যেটা সামনে আনতে পারত, এটা আনতে সময় লাগছে, এবং আলটিমেটলি জাজমেন্টটা দেবে কোর্ট দিতে পারছে না, এবং তারা তথ্য প্রমাণ জোগাড় করতেই তাদের অসুবিধা হচ্ছে। তাহলে তারা তো আইনের চোখে অপরাধী, তাদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হবে না যারা তথ্য প্রমাণ লোপাট করেছে? ঠিক। আমি খুব সংক্ষেপে একদম ফিরদৌসের কাছে শুনতে পাই, তার আগে এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আসছে, সেটাকে আমি নজর রাখছি। ফিরদৌস, আমি আসছি আপনার কাছে। এই মুহূর্তে রেশন স্ক্যাম নিয়ে একটা অত্যন্ত বড় আপডেট সামনে আসছে। 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, যে দুর্নীতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকার, এবং এই মুহূর্তে 1,000 কোটি দুর্নীতির হদিশ পেয়েছে ইডি। বাকি 9,000 কোটির দুর্নীতির খোঁজ চালানো হচ্ছে, এবং আদালতে 10,000 কোটির তথ্য দিল আজ ইডি। এতদিন পর্যন্ত আমরা ধোঁয়াশায় ছিলাম, আলোচনা হচ্ছিল যে ঠিক কত হাজার কোটি টাকার স্ক্যাম এই রেশন দুর্নীতি। আজ কোর্টে তথ্য দিয়ে জানালো ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এটা টোটাল 10,000 কোটির দুর্নীতি, যার মধ্যে মাত্র 1,000
কোটির সন্ধান পাওয়া গেছে, বাকি 9,000 এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। বাকিপুরের রাইস মিলেই, যে রাইস মিল রয়েছে বাকিপুর, যে প্রথম যাকে অ্যারেস্ট করা হয়, বাকিপুরের রাইস মিলেই 1,000 কোটির দুর্নীতি, 9,000 কোটি জেলায় জেলায় রাইস মিলে ছড়িয়ে রয়েছে। আদালতে তথ্য দিয়ে, ডকুমেন্টস দিয়ে জানালো আজ ইডি। সাম্প্রতিক সময় রেশন দুর্নীতি আবারও খবরের শিরোনামে উঠে আসে এবং রেশন দুর্নীতি তদন্ত আবারও শুরু করেছে ইডি, যে কারণে একের পর এক তলব চলে এবং আজকে তথ্য দিয়ে জানানো হলো যে টোটাল এই দুর্নীতিটা 10,000 কোটির। আমি আসছি ফিরদৌসের কাছে। ফিরদৌস, খুব কমন বিষয়, বুঝতেই পারছেন যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম, যদি নিটে এত দ্রুততার সঙ্গে তদন্ত হয়, যদি নেটে কেন্দ্রীয় সরকার রাতারাতি ইমেল মারফত অভিযোগ পেয়ে, সাইবার মারফত অভিযোগ পেয়ে সেই পরীক্ষা বাতিল করে দেয় এবং এনটিএর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে, তাহলে এ রাজ্য কি এমন দোষ করলো যে এ রাজ্যে এত বড় স্ক্যাম হয়ে যাওয়ার পরও, এত বড় বড় স্ক্যাম হয়ে যাওয়ার পরও মাথারা সামনে এলো না, মাথায় অ্যারেস্টেড হলো না? ফিরদৌস, তার কারণ আপনি খুব সুন্দরভাবে বললেন স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি। আমি আপনাকে প্রাইমারি দুর্নীতির কথা বলবো, কারণ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি যদি পুকুর হয়, তাহলে প্রাথমিকের দুর্নীতি হচ্ছে সাগর। প্রাথমিকে যে স্কুল সার্ভিস কমিশনের, তাও তো নাইসার আধিকারিকের বাড়ি থেকে ওএমআর শিটের হার্ড ডিস্ক পাওয়া গেছিল। আর প্রাথমিকের ক্ষেত্রে কি করেছে জানেন? ডিজিটাল কপির নামে যে কপি রাখা হয়েছে ওএমআর শিটের, সেটা হচ্ছে এডিটেবল কপি, অর্থাৎ যে যখন পয়সা দেবে সেটা যে কোনো সময় অল্টার করা যাবে। আর এই রাজ্যে মাথাগুলো কি করে ধরা পড়বে? তার কারণ কোনো তথ্য প্রমাণ শুধু রাখবে না তাই নয়, এই রাজ্যে যেহেতু একটা পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি করবেন বলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে যেভাবে রিক্রুটমেন্ট রুলস তৈরি থেকে শুরু করে প্রতিটি ধাপে তারা দুর্নীতি করেন। সেই জন্য তারা, যেমন ধরুন প্রাথমিকের ক্ষেত্রে এই রুলস কে তৈরি করেছিল? পশ্চিমবঙ্গ সরকার। তারা রুলসে এইরকম কোনো প্রভিশন রাখেনি যাতে ব্রেকেজ অফ মার্কস সহ মেরিট লিস্ট প্রকাশ করতে হয়। শুধু তাই নয়, আদালতে এসে মিথ্যা কথা বলে এখনো পর্যন্ত 2020 সালে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়নি কেন? সেই জন্য আদালতে এসে বলেছিল যে আমরা একটা এই সাইবার হ্যাকিং এর জন্য আমরা সেই মেরিট লিস্ট প্রকাশ করতে পারিনি এবং ওয়েবসাইটে প্রকাশ করার পর তুলে দিতে বাধ্য হয়েছিলাম। আদালতে অনেকদিন আগে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে সেই কমপ্লেন কপি কি হয়েছে, তার পরিণতি কি হয়েছে, সেটা তোমরা আদালতে রিপোর্ট আকারে দাখিল করো। এখনো পর্যন্ত সেই নির্দেশ দেওয়ার পরে এতগুলো দিন পেরিয়ে গেছে, এই রাজ্য সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার বলতে পারেনি যে মানিক ভট্টাচার্য আদৌ কমপ্লেন করেছিল। যদি কমপ্লেন করে থাকে, যদি কোনো অভিযোগ করে থাকে, সেই অভিযোগের উপর ভিত্তি করে এই রাজ্যের পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে এবং যদি ব্যবস্থা নিয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নিয়েছে? রাইট ফিরদৌস, অর্থাৎ কোন সরকার যদি অটোনোমাস বডি বলে তাকে ফুল প্রোটেকশন দেওয়ার জন্য কোমর বেঁধে ময়দানে নামে, তাহলে সেই তদন্ত জীবনে শেষ হতে পারে না। আমার একটাই প্রশ্ন থাকবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, এই সরকারের আমলে আমি শুরু করছি, 1 সারদা, নারদা, গুনতে থাকুন, এসএসসি, প্রাথমিক, রেশন, পুরসভা, আবাস, মিড ডে মিল, একের পর এক দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করবেন নাকি আপনারা? আমার তো প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে সারদা কে তদন্ত করছে? সিবিআই তদন্ত শেষ হয়নি কেন এত বছরে? আমার তো প্রশ্ন আপনার কাছে। নারদা কাগজে টাকা হয়েছে, শুভেন্দু অধিকারী টাকা নেয়নি নারদাতে, শুভেন্দু অধিকারী টাকা নেয়নি নারদাতে, শুভেন্দু অধিকারীকে বিজেপি কি করেছে? বিরোধী দলনেতা করেছে, আপনারা সেটাকে স্বাগত জানাচ্ছেন। অপারেশন নেই কেন? আগে আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? আপনি তো বললেন তদন্ত, আপনি একটু আগে বললেন না, দুরকম বললে তো হবে না। আপনি একটু আগে বললেন তদন্ত পরে হবে, আগে পদত্যাগ করা উচিত নৈতিক দায় নিয়ে। আমি একটাই কথা বলছি, তদন্ত পরে হবে, তদন্ত শেষ হোক না হোক, কার সদিচ্ছে কার ইচ্ছে সেটা কোর্ট বিচার করবে, আগে পদত্যাগ করা উচিত তো। 8 স্ক্যাম এই মুহূর্তে আমি কাউন্ট করে বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন তো? দল থেকে সাসপেন্ড করা হয়েছে, সময় একদম শেষ। শিক্ষামন্ত্রীকে দল থেকে একদম লাস্ট সময় শেষ। 2014-15 সালে মানিক ভট্টাচার্য সিএমসি কে মেল করেছিল কাকে কাকে পাশ করাবার জন্য। মেল, যেহেতু মেল আপনি কিছুতেই ওয়েব থেকে সিএমসি কে, আমি আবারও বলছি, সিএমসি কে মেল করেছিল কাউকে কাউকে সেটটা পাশ করানোর জন্য। তাদের আবার একজন একটা কলেজে কলকাতায় পড়াচ্ছে, একজন গ্রাম থেকে আবার তাকে কলকাতায় আনা হয়েছে। তদন্ত হোক। এবং আরো একটা বিষয়, যে যেমন ইউপিএসসি ডকুমেন্টস রাষ্ট্রপতি চাইতে পারেন, তেমনি পিএসসি এবং সিএসসি ডকুমেন্টস গভর্নর চাইতে পারেন। কেন সিএসসি পিএসসির কাছে সমস্ত ডকুমেন্টস চেয়ে তার ছানবিন করা হবে না? বলতে পারি এই মুহূর্তে আমার পাশে বসে আছেন বুবাই এবং পবিত্র, আমি এদের পাশে রেখেই বলছি,
আমার একটাই দাবি, একটাই জায়গা থেকে আমি একটাই লাইন বলে শেষ করবো আমাদের আজকের ডিবেট। নিয়োগ থেকে শুরু করে পরীক্ষা স্বচ্ছ হোক, দুর্নীতিটা দুর্নীতির মতো করেই দেখা উচিত, যে রাজ্যেরই হোক, কেন্দ্রের হোক, যে সরকারেরই হোক। দুর্নীতির সঙ্গে আপোষ করা মানে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আপোষ করা। সেটা আমরা যতদিন পর্যন্ত না বুঝবো, যতদিন পর্যন্ত অন্ধ রাজনীতির ভরসায় চোখ বন্ধ করে রাখবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বেসিক্যালি তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবো। এর জন্য আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।